দীর্ঘ বিরতির পর ওয়েলফেয়ারস ফুটপ্রিন্টের সাথে ডাঙায় চড়ে ঘুরে আসবেন চলুন বাংলার নবাব সিরাজদৌল্লার স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদে। কলকাতা থেকে আমাদের মিস্টার গ্রেহাউন্ডকে নিয়ে রোড ট্রিপে 3 রাত 4 দিনের এই জমজমাটি সফরে ভাগীরথীর দুই পারে ছড়িয়ে থাকা একাধিক ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শন যেমন কাঠগোলা প্যালেস, হাজারদুয়ারি, কাশিমবাজার রায়বাড়ি, জগৎ শেঠের বাড়ি, খোশবাগ, কাটরা মসজিদ, চার বাংলা টেরাকোটা মন্দির চাক্ষুষ করব। এছাড়াও ঘুরে দেখব 2023 সালের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত কিরিটেশ্বরী মাতার মন্দির। আর শতদ্রু পল্লবের ঘোরাঘুরি মানেই তো দুর্দান্ত সব স্থানীয় খাওয়া দাওয়ার খোঁজ, বেস্ট হোটেল আর বিখ্যাত মুর্শিদাবাদী সিল্কের খোঁজ তো থাকবেই। আমাদের তৃতীয় দিনের শুরুতে এক কৌটো ছানা বড়া নিয়ে টুরিস্ট লজে হাজির জয়দীপদা। দাদা আমাদের এই ট্রিপের অনেক খাবার ও কেনাকাটার জায়গার খোঁজ দিয়ে সাহায্য করেছেন। এত কাছে এসে আমাদের দেখা হবে না সে আবার হয় নাকি। স্কোয়ার ফিল্ডে চা খেয়ে আড্ডা দিয়ে লজে ফিরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা। আজকের প্রথম গন্তব্য ভাগীরথীর অপর পারের খোশবাগ। সবুজে ঘেরা গ্রামের সরু রাস্তা দিয়ে এসে পৌঁছালাম সেখানে। অনেকে নৌকায় নদী পেরিয়ে টোটো করে ঘোরে, আমরা মিস্টার গ্রেহাউন্ডকে নিয়েই চলে এলাম এখানে। এখানে চিরশান্তির ঘুমে শুয়ে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব। নবাব সিরাজদৌল্লার জীবন যেমন বর্ণময় তেমনি মর্মান্তিক তার অন্তিম পরিণতি। খোশবাগ নবাব আলীবর্দী খাঁয়ের পারিবারিক সমাধিস্থল। ভাগীরথীর তীরে এই গোলাপ বাগান ছিল নবাব আলীবর্দী খাঁয়ের পারিবারিক অবকাশ যাপনের প্রিয় ক্ষেত্র। পরিবারের সবাইকে নিয়েই বজরায় করে এখানে আসতেন তিনি। গোলাপের খুশবু থেকেই খোশবাগের নামকরণ করা হয়। সিরাজের মৃত্যুর পরেও বছর 7 বেঁচে ছিলেন তার স্ত্রী মেহের। ঢাকা থেকে ব্রিটিশ সরকার যখন তাকে মুর্শিদাবাদে নিয়ে আসে তখন তার একটাই প্রার্থনা, তাকে যেন খোশবাগে থাকার অনুমতি দেওয়া হয়। ইংরেজ সরকার সদয় হয়েছিল তার প্রতি। জীবনের শেষ দিন পর্যন্ত তার স্বামী ও কন্যার স্মৃতিচারণ করতেন মেহের এই খোশবাগেই। মৃত্যুর পরে সিরাজের সমাধির পাশেই রচিত হয় মেহেরের সমাধি তাঁরই একান্ত ইচ্ছায়। খোশবাগে সমাধিস্থ আছেন নবাব আলীবর্দী, তার বেগম, সিরাজের ছোট ভাই ও 2 মাসি, যার একজন ঘসেটি বেগম। ইনি ইতিহাসে কুখ্যাত সিরাজের বিরুদ্ধে অন্যতম এক ষড়যন্ত্রী হিসেবে। এর পিছনে একটি মসজিদও রয়েছে, তবে তার ভিতরে ঢোকা যায় না। খোশবাগ থেকে যাব আজিমগঞ্জের চার বাংলা মন্দির দেখতে। পথেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। প্রকৃতির সে এক অপূর্ব রূপ। মাঝে সরু রাস্তা এঁকে বেঁকে এগিয়ে গেছে, দুপাশে সবুজ। বৃষ্টির মধ্যে এগিয়ে চললাম আজিমগঞ্জের দিকে। ভাগীরথী নদীর পূর্ব দিকে জিয়াগঞ্জ আর পশ্চিম দিকের আজিমগঞ্জকে যমজ শহর বলা হয়। 18 শতকের প্রথম দিকে গুজরাট
ও রাজস্থানের জৈন বণিক লজপত সিং, ধনপত সিং, নাহার, নওলাখা, কোঠারি ও দুধেরিয়া ও মারোয়ারি জৈন পরিবার বাণিজ্যের আকর্ষণে মূল মুর্শিদাবাদ শহরের বাইরে এই জিয়াগঞ্জের বালুচরে বসতি স্থাপন করেন। তখন রেশম বাণিজ্যের পীঠস্থান মুর্শিদাবাদে বালুচরি শাড়ি ছিল জগৎ বিখ্যাত। এই দুই শহর জুড়ে ইসলামীয়, ইউরোপীয় ও জৈন স্থাপত্যের প্রায় 14টি মন্দির গড়ে উঠেছিল। রেল লাইন পেরিয়ে আমাদের আজিমগঞ্জে প্রথম গন্তব্য ছিল নেমিনাচের জৈন মন্দির। 1943 সালে ভাগীরথীর পারে 3টে শিখরযুক্ত ফ্রেঞ্চ স্টাইলে তৈরি হওয়া এই জৈন মন্দিরটি আজিমগঞ্জ শহরকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। এখানে শ্রী নেমিনাথ ভগবান, মহাবীর স্বামী ও পার্শ্বনাথের 3টি অপূর্ব কারুকার্যে সাজানো মন্দির রয়েছে। অবশেষে এসে পৌঁছালাম ভাগীরথীর পারে রানী ভবানী নির্মিত বিখ্যাত চার বাংলা মন্দির দেখতে। পলাশির যুদ্ধের 2 বছর আগে ভাগীরথীর তীরে মুর্শিদাবাদে এলেন নাটোরের জমিদার রানী ভবানী। উদ্দেশ্য, জীবনের বাকি দিনগুলো গঙ্গার তীরেই কাটাবেন। 1760 সাল নাগাদ আজিমগঞ্জের বড়নগরে একের পর এক মন্দির তৈরি করতে শুরু করলেন এই ধর্মপ্রাণা রানী। শোনা যায় মুর্শিদাবাদে গঙ্গার তীরে বড়নগরে দ্বিতীয় বারাণসী গড়তে চেয়েছিলেন তিনি। সেই লক্ষ্যেই খুব অল্প সময় শুধু বড়নগরে প্রায় 108টি মন্দির তৈরি করেছিলেন রানী ভবানী, যার বেশিরভাগই এখন নদীগর্ভে বিলীন। ঘন ঘন গঙ্গার গতিপথ পরিবর্তনের প্রবণতা এই ঐতিহ্যবাহী কাঠামোর অস্তিত্বকে সংকটে ফেলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এক বাংলা, জোড় বাংলা মন্দির দেখা গেলেও আজিমগঞ্জেই একমাত্র চার বাংলা মন্দির রয়েছে। একটা উঠোনকে ঘিরে 4টে একচালা বাংলা স্থাপত্য রীতির মন্দির। এই বিশেষ স্থাপত্য রীতির জন্যই 4টি মন্দির একত্রে চার বাংলা নামে পরিচিত। বাংলার প্রাচীন টেরাকোটা শিল্পের উৎকৃষ্ট নিদর্শন দেখতে পাওয়া যায় এই মন্দিরগুলিতে। মন্দিরগুলিতে পৌরাণিক কাহিনী বা দৈনন্দিন জীবনের উপর ভিত্তি করে রামায়ণ, মহাভারত ও পুরাণের কাহিনী, কৃষ্ণলীলার নানা দৃশ্য ও সমকালীন সমাজচিত্র বর্ণনা করা আছে। এখানেও মন্দিরের গর্ভগৃহে 3টি শিবলিঙ্গ দেখতে পেলাম, কিন্তু অযত্নে ও ছত্রাকের প্রকোপে এই মন্দিরের কাজগুলো এখন খুবই ম্লান। মন্দির দেখভালের দায়িত্বে থাকা বিকাশ সরকার জানান, বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং রাজ্য সরকারের উদ্যোগে মন্দির সংলগ্ন নদীর পাড় কংক্রিটের বোল্ডার দিয়ে বাঁধানো রয়েছে, ফলে পাড়ের ভাঙন অনেকটাই আটকানো গেছে। চার বাংলা মন্দিরের কাছেই হাঁটা পথে আরো কয়েকটা মন্দির লক্ষণীয়। এই ভবানেশ্বর মন্দিরও ভগবান শিবের উদ্দেশ্যে 1755 সালে নির্মাণ করেন রানী ভবানীর কন্যা তারা সুন্দরী দেবী। 18 মিটার লম্বা উল্টানো পদ্ম ফুলের মতন দেখতে ভবানেশ্বর মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে দুর্গা ও নানান দেবতার রূপ, দৈনন্দিন জীবনের চিত্র, রাজা, পশু পাখি সহ আরো অনেক কিছু। এরপর এলাম গঙ্গেশ্বর মন্দিরে। এটা রানী ভবানী 1753 সালে আকর্ষণীয় জোড় বাংলা স্টাইলে বানান। জোড় বাংলা নামের কারণ হলো গ্রাম বাংলার কুঁড়ে ঘরের আদলে একসাথে পাশাপাশি দুটো মন্দিরের গঠন। সামনের অংশ জুড়ে টেরাকোটার সুন্দর কারুকার্যে সাজানো মানুষ, পশু, কৃষ্ণলীলা, রামায়ণের ছবি রয়েছে, তবে বাকি দিকের দেওয়ালে সেরম কিছু নেই। মন্দিরের ভিতরের জোড়া শিবের নিত্য পুজো হয় এখানে। আজিমগঞ্জ স্টেশনের কাছে দেবীপুর ফেরিঘাট থেকেও টোটো করে এখানে ঘুরতে আসা যায়। এবার ফিরে চললাম জগবন্ধু ধাম দেখতে।
মূল গেট পেরিয়ে বৃষ্টি ভেজা আশ্রম ও মন্দির চত্বরে ঢুকলাম। মূল মন্দির যাওয়ার রাস্তার দুপাশে প্রচুর ফুল গাছ, আম গাছ সহ সবুজ গাছে সাজানো। ডান পাশে বিশাল এক পুকুর রয়েছে। কুঞ্জদাস ব্রহ্মচারী এই মন্দিরটি নির্মাণ করেন 1871 সালে প্রভু জগবন্ধু সুন্দরের জন্মস্থানের উপর। বর্তমানে মহানাম সম্প্রদায় এই মন্দির, আশ্রম, গেস্ট হাউস ও প্রতিদিন দুপুরে ভোগ বিতরণের দেখভাল করেন। এই রাস্তা ধরে চলে এলাম কিরিটেশ্বরী মন্দির। কথিত আছে দক্ষ যজ্ঞের সময় সতীর কিরিট বা মুকুট এই পিঠে পড়েছিল, তার থেকেই এই সতী পীঠের নাম হয় কিরিটেশ্বরী। এবার বাংলার গর্বের মুকুটে এই কিরিটেশ্বরী গ্রাম এনে দিল সেরার শিরোপা। দেশের মধ্যে সেরা পর্যটন গ্রাম হিসেবে বাংলার মুর্শিদাবাদের কিরিটেশ্বরী গ্রাম পেয়েছে তকমা। 51 সতীপীঠের অন্যতম হলো এই কিরিটেশ্বরী মন্দির। কিরিটেশ্বরী মন্দির দেখে পালসান্দায় হাইওয়ে উঠে লাঞ্চ করতে এলাম আমাদের ফেভারিট পাপ্পু ধাবায়। গাড়ি পার্ক করে দুপুরের ভিড়ে ঠাসা রেস্টুরেন্টে বসলাম। আমাদের আজকের ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা এখন পাপ্পু ধাবায় এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তো ভেজ মিল, মাছের মিল এসব নিচ্ছে, তার সাথে আমরা এখন কাবাবও খাবো। এখানকার স্পেশাল খাবার সবই ট্রাই করার ইচ্ছা আছে। যদিও আমরা এখানে মূলত ব্রেকফাস্ট করতে আসতাম এতবার শিলিগুড়ি যাওয়ার পথে, আজ যখন মুর্শিদাবাদ আর বহরমপুর ঘুরতে এসেছি তো এখানে লাঞ্চ বা ডিনার করার অপশানটা ছাড়তে চাইনি, তো আজকে লাঞ্চ করতেই চলে এলাম এখানে। অর্ডার দিলাম রেশমি কাবাব, তন্দুর কোয়েল আর লেমন ফ্রাই চিকেন। এখানে চাইলে আপনারা ফিশ ফিঙ্গারটাও অর্ডার করতে পারেন, কারণ এটা এখানকার স্পেশালিটি। ফ্রাই করা লেমন চিকেনটি একটু শক্ত হলেও রেশমি কাবাব ও তন্দুরি কোয়েল দুটোই লাজবাব। স্টার্টার শেষ করে মেন কোর্স নিলাম। ওনাদের দুটো স্পেশাল আইটেম, চিকেন বাটার মশলা আর এগ তড়কা। সাথে নিলাম গার্লিক নান, কেউ নিল পরোটা। দারুণ খেতে ছিল দুটোই। শেষে মিষ্টি পান মাস্ট। আজকের ঘোরাঘুরি শেষ করে হাইওয়ে ধরে ফিরে এলাম বহরমপুর টুরিস্ট লজে। রাতে গ্র্যান্ড গসিপ রেস্টুরেন্টের থেকে হোটেলে হোম ডেলিভারি আনিয়ে নিলাম। দুর্দান্ত চাইনিজ রান্নার স্বাদ এদের। আজকে বহরমপুরকে বিদায় জানাবো। বিল মিলিয়ে চেক আউট করে এলাম কাছেই বিষ্ণুপুর কালী মন্দিরে। প্রাচীন এই মন্দিরে মঙ্গলবার সকালে বেশ ভালোই ভিড়। আমরা পুজো না দিলেও আরতি ও অঞ্জলি দেখলাম। দেওয়ালে ছবি আঁকা বুদ্ধের মূর্তি, পাখি, কার্টুন, পার্ক আরো অনেক কিছু রয়েছে এখানে। এবার এলাম
বহরমপুরের বিখ্যাত ডালপুরি খেতে। মোলায়েম ডালপুরি, ছোলার ডালের পুরে ভরা আর সাথে ঘুগনি, খেতে দুর্দান্ত। আপনারা আনন্দ সুইটস বা বহরমপুরের যে কোনো ভালো মিষ্টির দোকানে পেয়ে যাবেন এই খাবারটা। হাইওয়ে ধরে চললাম পলাশীর যুদ্ধ প্রান্তরে। ছোটবেলায় ইতিহাস বইতে পড়া পলাশী রামবাগানের যুদ্ধ প্রান্তর এখন আর নেই। এখানে সিরাজদৌল্লার একটি আবক্ষ মূর্তি ও একটি লম্বা মনুমেন্ট আছে। তবে পলাশী আজও বয়ে বেড়ায় বাংলার পরাধীনতার রক্তাক্ত ইতিহাস, যেখানে আছে বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয়, প্রিয়জনের বিশ্বাসঘাতকতা আর ফলস্বরূপ ব্রিটিশ আক্রমণের ঘাত প্রতিঘাতের কাহিনী। সেখানে ছবি তুলে খানিকটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। লাঞ্চের বিরতি নিলাম কৃষ্ণনগরের কাছে হাইওয়ের পাশে মাদার্স হাট রেস্টুরেন্টে। ওনাদের বিভিন্ন থিমের ওপরে বিভিন্ন ডাইনিং হল রয়েছে এবং সেখানে থিমের সামঞ্জস্য মেনে খাবারও পরিবেশন করা হয়। আমরা বসেছিলাম ওনাদের বাঙালি খাবারের জন্য বাঙালি রেস্তোরাঁ বসুধায়। কৃষ্ণনগরের মাটির পুতুলের দুর্গা, হাতি, ঘোড়া, বেতের ঝুড়ির লাইট আর মানানসই থিম মিউজিকে এক টুকরো গ্রাম বাংলার পরিবেশ পেলাম এখানে। মেনু কার্ডে চোখ বুলিয়ে অর্ডার দিতে একটু সময় লাগলো, কারণ বেশিরভাগ খাবারই বাঙালি ফিউশন। প্রথমে এলো গন্ধরাজ ঘোল আর গুড় তেঁতুলের শরবত। এছাড়া স্টার্টারে খেলাম মুরগির পটলি ভাপা কাবাব, চিটাগাঁও মাছের টিক্কা, কারি পাতা দিয়ে ফিশ ফ্রাই, আর মেইন কোর্সে ছিল ধনে পাতা রাইস, মুরগি কলমি কষা, জিরা মরিচ ভুনা মাংস আর অনেক কিছুই। খাবারের স্বাদ ভালো হলেও দাম অতিরিক্ত বেশি। আমাদের দুর্দান্ত মুর্শিদাবাদের ঘোরাঘুরির পর্ব এখানেই শেষ হলো। ওয়েফেয়ারস ফুটপ্রিন্টের সাথে কেমন লাগলো নবাবের শহর জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।